হ্যালো বন্ধুরা, আমার দিনের দ্বিতীয় ভিডিও। গল্পের নতুন মোড় এসেছে। দেওর বৌদির নতুন গেম প্ল্যান স্টার্ট হয়ে গেছে এবং আমার কাছে খবর চলে এসেছে। বৌদিকে আমি শুধু একটা কথাই বলতে চাই, দেওর বৌদি দুজনকেই বলতে চাই, সেটা হলো তোমরা অন্যকে হায়ার করে কেন আমার সঙ্গে কথা বলতে চাইছো? ডিরেক্টলি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো না, করো না, করো না। যা, এরকম করলে কিন্তু বৌদি আমি খেলবো না, এরকম করলে আমি খেলবো না। আর তো ভালোবাসি আমি তোমাদেরকে, বিশেষ করে আমার বৌদিকে। সে কিনা সরু লাইন করে আমার সঙ্গে দেখো তারটাকে জোড়াতে চাইছে। সবটা আজকে তোমাদের সামনে ক্লিয়ার করবো, সবটা নিয়ে আজকে নতুন করে আবার বৌদির অতীত উন্মোচন করবো আমি। চলো ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, বৌদি প্রচণ্ড পরিমাণে নির্যাতিত এবং সেই খবরটা আমি জানতাম না। আমি যে খবরটা জানতাম সেটা ভুল ইনফরমেশান আমাকে দেওয়া হয়েছিল। আমি ভিডিওর শুরুতে দিলীপ বাবুকে শুধু বলতে চাই, দেখো মণ্ডল যেখানেই সেখানেই গন্ডগোল, তোমরা কেউ গায়ে মেখো না। আমি অনলি ফর বৌদির ক্ষেত্রে কথাটা বলছি, মানে বৌদি মানে দেওর মণ্ডল, এই বৌদিও তো এখন মণ্ডল, তো এই মণ্ডল যেখানেই থাকে সেখানেই গন্ডগোল। যাই হোক, দিলীপ বাবুকে আমি শুধু একটা কথাই বলবো যে দিলীপ বাবু, আপনি তো অনেকগুলো মানে কথা আমাকে বলেছেন, তো সেখান থেকে আমি অনেকগুলো পয়েন্টস তুলে ধরেছি। ওই যে আমার যে একটা কুটকাচালি করাই স্বভাব, তাই আমি প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে থেকে না পয়েন্ট খুঁজে পাই। কি করবো, এই স্বভাব তো কোনোদিনও যাইবো না, স্বভাব যায় না বলে। যাই হোক, যেটা বলতে চাই, এই তোমরা না আমাকে কমেন্টস করেছো একজন একটা দিদি ভাই, এই তুমি না এত অপেক্ষা কেন করাও? বৌদির ভিডিওর জন্য ওয়েট করে থাকি, কিন্তু তুমি একটা অনেক বড় লং টাইমের জন্য অপেক্ষা করো। সত্যি এরকম করলে কিন্তু তারাও নাকি খেলবে না। যা, এখন বৌদি আমার সঙ্গে শরীর লাইট করতে চাইছে, এখন একটু মাঝে মাঝে একটুখানি মানে ভিডিও আসবে, অনন্তকাল আর অপেক্ষা করতে হবে না। যাই হোক, যেটা বলতে চাইছি দিলীপ বাবুকে, আপনি অনেকগুলো কথা আমাকে বলেছেন, আমি নাকি কিছুই জানি না। সত্যি মেয়েটা প্রচণ্ড অত্যাচারিত, মেয়েটাকে কাজের লোকের মতো রাখা হতো। প্রথমত আমি ভিউয়ার্সদেরকে বলতে চাই এবং দিলীপ বাবু কানটা খুলে আপনি একটু ভালো করে শুনে নিন। সেটা হলো গিয়ে এই যে বৌদির ওপর 10 বছর এত অত্যাচার হয়েছে, অত্যাচার হলে তার একটা রেশিও তার পুরো শরীরটাতেই পড়বে। তো বৌদি যখন তার ব্লগিং শুরু করে আর কি, আমরা তো তখন থেকে বৌদিকে চিনি, তার আগে তো আমরা চিনি না। আর টিকটক করতো তখন থেকে, যারা চেনো, যারা বৌদির, আমি যেমন ব্লগিং থেকে চিনি, টিকটকের সময় আমি বৌদিকে দেখি। যাই হোক, তো তখন সেই অত্যাচারিত জায়গাটাতে থাকার সময়, অত্যাচারিত স্বামীর কাছে থাকাকালীন বৌদির কি গ্ল্যামার টস 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 করতো, আর দেখলে মনে হতো একটা রাজরানী। আজকে সেই অত্যাচার থেকে তার ভালোবাসার দেওর তাকে বার করে নিয়ে এসে তাকে এত সুন্দর একটা স্বাধীন একটা জীবন দিয়েছে। ওর পাখি, ওর তোর দানা ছেটে দিয়েছি পাখি, ওর এবার ওর, তুই যত ইচ্ছা ওর। তো এই যে বৌদি এত সুন্দর একটা লাইফ পেয়েছে, তো সেইখানে বৌদিরে দেখতে লেসবিয়ানের মতো কেন লাগে বন্ধুগণ? না, চুলটা কেটে ফেললে ঠিক আছে, একটা মেয়ের সৌন্দর্যই হচ্ছে চুল, তো চুলটা কেটে ফেলেছে বলে তাকে দেখতে একটু অড লাগতে পারে, তাহলে গ্ল্যামার কেন কমে যাবে? এই চোখটা তখনকার সময় যখন সেই অত্যাচারিত স্বামীর কাছে শ্বশুরবাড়িতে সে ছিল, শ্বশুরবাড়িতে থাকার ভিডিও আমরা দেখিনি, স্বামীর কাছে থাকার ভিডিও দেখেছি, তখন কিন্তু বৌদির চোখটা টেরা ছিল না। এখন দেখবে বৌদির এখন এরকম করে তাকায় টেরা। কেন 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 কেন? এই যে গরমে হাঁসফাঁস করছে রাত্রিবেলা, সেই বাবার কোয়ার্টারে গিয়ে থাকতে হচ্ছে, বাইক চালিয়ে বৌদিকে নিয়ে যেতে হচ্ছে দেওরে, তো তখন তো সে এসির নিচেই থাকতো। তাহলে পরে আমাকে প্রথমত দিলীপ বাবু এই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। আর বন্ধুরা, তোমাদের কাছে আমি প্রশ্নটা রাখলাম। দ্বিতীয়ত দিলীপ বাবু বলেছে কাজের লোকের মতো রাখতো, মানে তার উপর খুব অত্যাচার করা হতো। আমি যেটা জানি সেটা ভুল জানি, উনি সব জানে। তো দিলীপ বাবু, আমি আপনাকে বহু মাস ধরে চিনি, যখন শুরু থেকে বৌদিকে নিয়ে ভিডিও করি আমি তখন থেকে আপনাকে চিনি, মানে ওই ফিজিক্যালি চিনি সেটা বলছি না, মানে ভিডিও সোর্সে সোশ্যাল মিডিয়ায় আমি আপনাকে চিনি। তো তখন যখন আমি পজিটিভ ভিডিও করেছিলাম বৌদির অসুস্থতা নিয়ে, সবাইকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম, খুব ভালো ভালো কমেন্ট আপনি করতেন। যারা নেগেটিভ ভিডিও নেগেটিভ কমেন্টস করতো তাদেরকে আপনি ধুয়ে দিতেন। যেদিন থেকে আমি বৌদির এগেনস্টে নামা শুরু করেছি সেদিন থেকে আপনিও আমাকে প্রচুর ধুয়েছেন। তো আমার কমেন্ট সেকশনে তো ধুয়েছেন, ধোয়ার পরে যখন দেখেছেন আমি থামছি না, তখন গিয়ে অন্যদের কমেন্ট সেকশনে আপনি আমাকে নিয়ে ধোয়াতেন, মানে যারা বৌদির ফরে কথা বলতো তাদের কমেন্ট সেকশনে। আমার কাছে কিন্তু সব আছে, আর বৌদির কমেন্ট সেকশনে তো ভরে ভরে ডিম্পি লাইফস্টাইলের নিন্দে, শুধু নিন্দে না, মানে আমাকে কোথায় নামিয়ে দিয়েছে
বললেন, বলবো নাকি দু একটা? মানে এটা দিয়ে আমার পেট চলে, এই ভিডিও করেই আমার পেট চলে। আমার কোনো ক্ষমতা নেই। আমার মতো মেয়ে কি করে সংসার করছে, স্বামীর ওপর আমি কি অত্যাচার করছি। এই জন্যই আমার স্বামীরও একটা বউ, আমারও একটাই স্বামী, 15 বছর সংসার করি। বুঝিয়াছে দিলীপ বাবু ওরফে দেবার মণ্ডল। কারণ বৌদির ভিডিও আসার সাথে সাথে প্রথম কমেন্টস এই দিলীপ বাবুরই থাকে। তাহলে কি বৌদির ল্যাপটপ থেকে, মানে দেবার মণ্ডল ল্যাপটপ থেকে অনেক আইডি খুলে রেখেছে, সেগুলো আমি জানি। আর আইডি বার করা আমার হচ্ছে বা হাতটা খেল। তো আপনার আইডিটা আমি বার করার চেষ্টা করিনি, কিন্তু আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি আপনার কমেন্ট পাঠানোর পরে। তারপরে এই ওরফে আর আপনি এই দুটোকে এক জায়গায় করে ফেলতে পারবো। যাই হোক, তো আমার কথা হলো গিয়ে, একটা অত্যাচারিত মেয়ে যার স্বামী তাকে লোহার রডের বাড়ি মারবে, সিগারেটের চাকা দেবে, খেতে দেবে না, কাজের লোকের মতো রাখবে, শ্বশুরবাড়ির লোক ভীষণ অত্যাচার করতো। তো বলি কি মহাশয়া, শ্বশুরবাড়িতে বৌদি ছিলই বা কদিন, 1.5 থেকে 2 বছর। তারপর থেকে তো সে তার স্বামীর সঙ্গেই ঘুরেছে। মানে স্বামী যে যে জায়গায় পোস্টিং হয়েছে, বৌদিও তার সঙ্গে সঙ্গে শেষে জায়গায় তারও পোস্টিং হয়েছে স্বামীর সঙ্গে সঙ্গে। তো বলুন তো আমাকে, শ্বশুরবাড়ির লোক কি করে অত্যাচার করলো? দ্বিতীয়ত, যে শ্বশুরবাড়ির লোক এত অত্যাচার করেছে, যে স্বামী এত অত্যাচার করেছে, সেই পরিবারেরই আরেকটা ছেলেকে কি করে সে ভাগিয়ে নিল। ব্লাড তো কথা বলবে, ব্লাড তো একই রকমেরই হয়। কি শ্বশুরবাড়িতে অত্যাচার করতো, তখন এই যে দেওর মণ্ডলের বাবা মা, কাকা কাকি, শাশুড়ি ছিল, তো তারা নিশ্চয়ই প্রোটেস্ট করতো। তার মানে বলতে চাইছি প্রোটেস্ট করতো না, তারাও টর্চার করতো। মানে শ্বশুর বাড়ি টর্চার করতো, মানে তারা তো একই ফ্যামিলি, একই বাড়ির মধ্যে থাকে, রুমালারা। কি কি দিলীপ বাবু ভুল বললাম? তো আপনি বললেন অত্যাচার করতো, তাহলে সেই বাড়িরই আরেকটা ছেলেকে কি করে বাগালো? প্রশ্নের উত্তর দেবেন তো? নিশ্চয়ই দেবেন না, সেটা আমি জানি। এবার তারপরের কথা হলো গিয়ে যে ওই যে দীঘা থাকাকালীন, তখনকার ভিডিও তো আমরা দেখিনি, এবার তখন বৌদি ছিল না আর কি, মানে চ্যানেল ছিল না। তো বৌদি যখন এই গল্পগুলো সিঙ্গেল মাদার সেজে বলতে বসেছিল, ভূতে ধরেছে ভেবেছিলাম, এখানে আচর, এখানে আচর। পরে যখন আমি সকালবেলা রিয়েলাইজ করলাম, তখন বুঝলাম আমাকে সিগারেটের চাকা দেওয়া হয়েছে, আমার ওপর আমার সঙ্গে অত্যাচার করেছে। আমি এই বাড়িটার মধ্যে ভাড়া আছি, আমার ওপর আমার হাজবেন্ড রোজ 4 মাস পর্যন্ত রোজ টর্চার করতো, সিগারেটের চাকা দেওয়া, লোহার রডের বাড়ি দেওয়া। আমি আমার মুখ থেকে করতাম না। তার মানে বলতে চাইছেন আপনাদের বৌদি কি মাতাল ছিল নাকি? মানে যে মাতাল তাকেও মারলে পরে তারও শরীরের সেন্সটুকু থাকবে, তারও তো মানে মেমোরি সেইভাবে কাজ করবে না, নেশার ঘরে থাকবে, কিন্তু শরীরে তা তো সে করে উঠবে, সেটা করতো না। বৌদি সকালে গিয়ে বুঝতো, মানে ঘোর কাটার পর, কিসের ঘোর? মদ খেয়ে ঘুমাতো? কে খাওয়াতো মদ? নাকি বলতে চাইছে স্লিপিং পিল খেয়ে ঘুমাতো, তাই বৌদি কিচ্ছু টের পায়নি? আচ্ছা, তাহলে ওই ক্ষতগুলো, মানে বার্নের যে ক্ষত, সেই ক্ষতগুলো নিশ্চয়ই একা একা ভ্যানিশ হয়ে যায়নি, গেছে। সেই ক্ষতর জন্য ডক্টর দেখাতে হয়েছে। ডক্টর কি বলেছিলেন, ডক্টর কি জানিয়েছিলেন, সেই প্রেসক্রিপশন কোথায়? নিশ্চয়ই ডক্টর আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে এটা কি হচ্ছে, কি কারণে হচ্ছে। কি ডাক্তার দেখানো হয়নি? এত অত্যাচার করা হয়েছে। তাহলে যেই বাড়িতে ভাড়া ছিল, সেই বাড়ির যে মানুষগুলো ছিল, যে লোকটি যাকে কাকু কাকু বলতো, সেই কাকু তো বুঝতে পারছে মেয়েটা সারা শরীরে পোড়া পোড়া দাগ, মেয়েটা কেমন একটা হয়ে যাচ্ছে দিন দিন। সে নিশ্চয়ই তার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিংবা তার হাজবেন্ডকে জানিয়েছে যে কি হচ্ছে এটা, কিংবা আমার বাড়িতে আমি ভাড়া দিয়েছি, অস্বাভাবিক কিছু দেখছি ভাড়াটিয়ার মধ্যে, তাহলে তো আমি সেই ভাড়াটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। করেছিল? করেনি? এবার আমি তোমাদেরকে বলি, দীঘাতে যে গ্রামে আর কি থাকতো, যেই জায়গাটাতে ওরা, যেই বাড়িটাতে ভাড়া থাকতো, সেই বাড়ির মালিকও আমার সঙ্গে যোগাযোগ করেছিল সেই সময়। আমার কাছে তার ফোন নাম্বার আছে। আমি কিন্তু এখানে এমনি এমনি বসিনি দিলীপবাবু, আপনাকে বলছি, এখানে আমি এমনি এমনি কন্ট্রোভার্সি করতে বসিনি। তো সেইখানে দাঁড়িয়ে এই যে গল্প কথা বলেছে না, ভুতুরে বাড়ি, কিচ্ছু না, ওখানে এই ধরনের কোনো কিছু ঘটেনি। উনি নিজে আমাকে জানিয়েছে, প্রয়োজন পড়লে আমি তার প্রমাণও তুলে দিতে পারবো। বুঝতে পেরেছেন তো? তো উনি বলেছে এগুলো সব মিথ্যে কথা। ইভেন ওনাদের কাছেও এই বৌদিটি বলতো, বৌদির যে বাবা মা, সে কাকু কাকিমা, সম্পত্তির জন্য নাকি বৌদির বাবা মাকে মেরে ফেলেছে এই কাকু কাকিমা। তাহলে এটা আপনাদের সেই মিষ্টি মেয়ের কি স্বভাব, কি স্বভাব আপনি আমাকে বলুন। তারপরে অত্যাচার কোথায় হয়েছিল? কলকাতায়। বৌদির যখন নিউমোনিয়া হয় দীঘাতে বসে, তারপরে যখন তার শ্বশুর তাকে দুর্গাপুরে নিয়ে যায় এবং তার ট্রিটমেন্ট করে, তখন বৌদির এক্স হাজবেন্ড অর্ণব মণ্ডল নিজের চাকরি রিজাইন দিয়ে বউর চিকিৎসা করার জন্য দীর্ঘ কয়েক মাস সব কিছু ছেড়ে দুর্গাপুরে পড়েছিল বউয়ের পাশে। না, অত্যাচার করার জন্য, তাই না? মেয়ের ওপর এত অত্যাচার হয়েছে,
বাবা মা মুখ বুঝে মেনে নিয়েছে, বাবা মা বুঝতেই পারিনি আপনি বলছেন। মেয়ে যখন যেত মাঝে মধ্যে বাপের বাড়িতে, তাহলে বাবা মা নিশ্চয়ই সেই দাগগুলো দেখতে পেতো, আমরা তো চোখে দেখিনি। মানে পোড়ার দাগ জীবনে যায় না, জীবনে যায় না। আমার এখানে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো দাগটা। আমার এখানে মাছ প্রথম বিয়ের প্রথম রান্না করতে পারতাম না, তো মাছ পট করে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে বুঝিনি, ফটাস করে এখানে দেখো সেই ফোসকা পড়ে গিয়ে জল জমে গেছিল, তারপরে বেলকাটা দিয়ে আমার হাজবেন্ড ছাড়িয়ে দিয়েছে। দেখো সেই দাগ জীবনে কোনোদিনও গেল না, যাবেও না। অথচ আপনাদের মিষ্টি মেয়েটির এত 4 মাস ধরে সিগারেটের চাকার দাগ চলে গেল 10 বছর ধরে এত অত্যাচার হয়েছে, তার একটা স্পট নেই। একটা রিল শেয়ার করে বলেছে, তখন আমি টিকটক করতাম, আমার এখানে দেখো কি ওই পূজার মতো এখানে টিচ পড়েছে পেনের কালি দিয়ে, বুঝতে পেরেছেন তো দিলীপ বাবু? তাহলে সেই ডাক্তার এখন কোথায় গেল? মেডিকেল রিপোর্টগুলো কোথায় গেল? নিশ্চয়ই ডাক্তার না দেখালে এই ধরনের মানুষ তো সুস্থ হয় না, কোথায় গেল? এবার আপনার এই মিষ্টি মেয়ের আরও কিছু গুণকীর্তন বলবো, তাহলে আজকে বলে যাই। আপনাদের এই মিষ্টি মেয়েটি খুব ভালো, তার শ্বশুরবাড়ি তার সঙ্গে বেইমানি করেছে, অত্যাচার করেছে, তার স্বামী তার সঙ্গে অত্যাচার করেছে। যে ফ্ল্যাটটিতে কলকাতা সাউথ সিটি মলের ওখানে একটা 70 লাখের কাছাকাছি বাজেটের ফ্ল্যাটে, লাক্সারিয়াস ফ্ল্যাটে, অত মানে ফার্নিচারের সঙ্গে, ওয়েল ফার্নিচারের সঙ্গে, সে ফার্নিচার কি সেই লেভেলের ফার্নিচারের সঙ্গে সিঙ্গেল মাদার সেজে আমাদের কাছে যে ডুপ্লিকেসি দেখিয়েছে, যে 10 বছর ধরে কষ্ট করে চাকরি করে ওই রকম 70 লাখ টাকা বাজেটের একটা ফ্ল্যাট কিনেছে। আপনাদের এই মিষ্টি মেয়ের মূলত বুঝতেই পেরেছি, একটা এসির জন্য রোজ ভিডিওর মধ্যে এসে করতে হচ্ছে, এসি কিনতে পারছে না। একটা রোগের চিকিৎসা করার জন্য, সামান্য রোগের চিকিৎসা করার জন্য চুল কামিয়ে ক্যান্সার পেশেন্ট সাজতে হয়েছে। ক্ষমতা নেই আপনাদের এডুকেটেড মেয়েটির কাজ করে ইনকাম করার। তাহলে এইগুলো কি করেছিল? স্বামীর ফ্ল্যাটে থেকেই, স্বামীর পয়সায় খেয়েই, স্বামীর পয়সায় ফুর্তি করেই আমাদেরকে বলেছে সিঙ্গেল মাদার। কেন বলেছে? সব কিছুই দেখাচ্ছে, দেখো রান্না হচ্ছে, এইটুকু আমি রান্না করছি, রান্নার লোকই রান্না করছে, ভিডিওর জন্য ওইটুকু আমাদের দেখিয়েছি, খুন্তিটা নেড়ে দেখো এইটুকু, আমি আর আমার ছেলে খাচ্ছি, মা বাবা মাঝে মাঝে আসছে দেখতে পাচ্ছি। তো ওইখানে শুধু স্বামী মিসিং, স্বামীকে দেখায়নি। কেন? তখনও পর্যন্ত তো স্বামীর ফ্ল্যাটে ছিল। ভদ্র মেয়েরা কি এই কথা বলবে? অত্যাচারিত সেটা বলতো। স্বামীর ফ্ল্যাটে থেকে সিঙ্গেল মাদার কথাটা কেন বলেছে? যে ফ্ল্যাটটি তার শ্বশুর কিনে দিয়েছে, তার স্বামী তার মানে ওনার আর কি, বা শ্বশুর ওনার যেই হোক না কেন, সেই ফ্ল্যাটের মালিকানা নিজের নামে করে দিল, বলে দিল এই ফ্ল্যাটটি আমি চাকরি করে কিনেছি 10 বছর ধরে। 10 বছর ধরে তো সংসারই করেছে, তাহলে সেই 10 বছরে নিশ্চয়ই চাকরি করেনি, অত্যাচারিত হয়েছে। তো তাহলে বাকি মাঝখানে 10 বছর কোথায় গেল? তাহলে তো হিসাব করলে বৌদির বয়স 44 হয়। বলি বাবা, বুড়ি বৌদি আমাদের, বুঝতে পেরেছেন? দিলীপ বাবু আপনাকে বলছি, কানটা পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? আমাকে মিসগাইড করতে আসবেন না। এবার আমি তোমাদেরকে আরও একটা কথা বলছি, সঙ্গে দিলীপ বাবুকেও বলছি। আজকে অত্যাচারিত যে বাড়িটাতে ছিল, যে স্বামীর কাছে, যে শ্বশুর শাশুড়ির কাছে, সেই ফ্ল্যাটে থাকাকালীন রান্নার লোক, কাজের লোক সবটাই ছিল। আজকে কেন রান্নার লোক নেই? আজকে কেন দেওর চাকর? এর তো কাজ করার অভ্যাস নেই, তাই জন্য দেওরকে চাকরের মতো খাটাচ্ছে, কারণ এ তো কাজ করেনি। 10 বছরের মানে কি বলে অভ্যাস, সেটা তো সহজে যায় না। যে লাইফ লিড করে এসেছে, সেখান থেকে এখানে এসে পড়েছে, কি করে যাবে? এই জন্য তো এই অ্যাবনর্মাল হয়ে গেছে, অসুস্থ হচ্ছে, মানে এই ডিপ্রেশন আর কিচ্ছু না। যে আমি কি করলাম, মানে আমি কোথায় ছিলাম, আজকে জীবনটা আমার কি হলো, ডিপ্রেশনে অসুস্থ। এর তো ফিজিক্যালি কোনো রোগ নেই, আছে কি? তাহলে এবার আপনি বলুন, যে কাজের লোক ছিল, যে রান্নার লোক, যে কুক ছিল, তার টাকা শ্বশুর পাঠাচ্ছে ওখান থেকে, দুর্গাপুর থেকে, সেখান থেকে টাকা নিচ্ছে, শ্বশুর টাকা দিচ্ছে, ছেলে জানছে না, আবার ছেলের কাছ থেকেও বউমা টাকা দিচ্ছে। মানে আপনাদের এই মিষ্টি মেয়েটি ছেলের কাছ, স্বামীর কাছ থেকেও টাকা দিচ্ছে, কুকের টাকা, যে কুককে টাকা দিতে হবে সেও দিচ্ছে, দুজনের কাছ থেকে টাকা দিচ্ছে। দুজনের কেউ জানে না যে দুজনেই টাকা দিচ্ছে। একটা টাকা সে আত্মসাৎ করতো। কেন করতো? আপনাদের মিষ্টি মেয়েটি, ভদ্র মেয়েটি। এর প্রশ্নের উত্তর কি দেবেন? বাচ্চার টিচারের ফিস ছিল 800 টাকা। 800 টাকা টিচারের ফিস, যে টিউটর বাড়িতে এসে পড়াতো। স্বামীকে কেন বলেছিল 2500 টাকা? আমরাও স্বামীর পকেট 2-1 পয়সা মারি, এরমভাবে মারি না, এরমভাবে মারি না। কিরমভাবে মারি বলুন তো? ধরুন 100 টাকা দিল, সেখান থেকে হয়তো খরচা হলো 60 টাকা, 40 টাকাটা দেবো না, ওটা আমার। মিথ্যে বলি না, মানে এটা তো অলক্ষী, সংসারটা আমার, কাকে মিথ্যে বলবো? কেন মিথ্যে বলবো? প্রয়োজন হলে চেয়ে নেব, বুঝেছেন তো? এই যে আপনাদের মিষ্টি মেয়েটি, আপনার মিষ্টি মেয়ে, সেই মিষ্টি মেয়ে এত ভদ্রতার আজকে অনেক নমুনা দেবো, শুধু শুনে নেবেন। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হলো গিয়ে, সে বিয়ের আগেও সবাইকে তার স্কুল লাইফে বলতো তার এই বাবা মাটি, তার বাবা মা নয় কাকু কাকিমা, তার বাবা মাকে সম্পত্তির জন্য মেরে ফেলেছে। কি ডেঞ্জারাস মেন্টালিটি ভেবেছেন তো? কি ডেঞ্জারাস মাইন্ড ভেবেছেন তো? মিথ্যে বলছি?
মিথ্যে বলছি? আমি কিন্তু লোক তুলে নিয়ে সেখানে আবার সেই অডিও ভিডিও নিয়ে আসতে বাধ্য হব। প্রমাণ করতে পারবেন তো কেন বলেছে? এবার আমি আরেকটা কথা আপনাকে বলি, কলকাতায় যে স্কুলে ছেলেটি পড়তো, তার বাচ্চাটি রামমোহনে, সেখানে আরেকটি বাচ্চা পড়তো। তার হাজব্যান্ড কলকাতার পুলিশ অফিসার, মানে পুলিশে জব করে আর কি, নাম বলবো না, আমি নাম প্রকাশে অনিচ্ছুক। তার সঙ্গে আমার কথা হয়, তার ওয়াইফের সঙ্গে আমার কথা হয়, এবং সেই ওয়াইফটিকে কি বলেছিল আপনার এই মিষ্টি মেয়েটি? তখন তো সে ওই স্বামীর সঙ্গে সংসার করতো আর আমাদের কাছে সিঙ্গেল মাদার সেজে থাকতো। যাই হোক, কী বলেছিল তার কাছেও বলেছিল, এবং ওই গ্রুপটা সবার কাছে বলেছিল, ইভেন যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটের লোকজনকেও বলেছিল এই বাবা মাটি কাকু কাকিমা আর তার বাবা মাকে মেরে ফেলেছে। যাই হোক, সেটা গেল। আর তার ওই অফিসারের ওয়াইফকে কি বলেছিল? তিনি নিজে থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে ফোন করে এই কথাগুলো বলেছে। কি বলেছিল বৌদি মনে পড়ে? তার দুটো ছেলে, ভাবো তো কে, ভাবো কে কোয়ার্টারে থাকে, ভাবো বৌদি ভাবো কে। কি বলেছিল? যে আমার সঙ্গে তোমার এই দেওরের আমাদের বিয়ে হয়ে গেছে, কারণ তুমি তো অলরেডি রেজিস্ট্রিটা করে ফেলেছিলে ইনলিগাল হতে, এবং আমি আমার এই স্বামীকে ছেড়ে চলে যাওয়ার পরে আমার বাবা আমাদের গ্র্যান্ড রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করবে। কি এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, গ্র্যান্ড রিসেপশন। আপনার এই মিষ্টি মেয়েটি এত ট্যালেন্ট, বুঝেছেন? আপনার মিষ্টি মেয়েটিকে কেউ অত্যাচার করবে, এই তো সবাইকে অত্যাচার করে একদম কুপকাত করে দেবে। এবার হচ্ছে গিয়ে আমি কথাটা তুলতাম না, আজও পর্যন্ত আমার মুখ থেকে এই কথাটা কিন্তু আসেনি। আমি শুধু বলেছি আরেকটা দেওর, নামটা কিন্তু আমি বলিনি, শুধুমাত্র তার বাবা মার সাথে। আপনি ডিরেক্টলি এখানে কমেন্টস করেছেন, সুতরাং আমি এখন নিতেই পারি, তারপরেও আমি নেব না, এটা আমার ভদ্রতা। কারণ আমার কাছে কোনো একজন মানুষ রিকোয়েস্ট করেছিল কয়েকটা জিনিসকে ছেড়ে দিতে, তাই তার কথা রেখে আমি আজকে তার নামটা আজকেও নিলাম। যাই হোক, তো যেটা বলছি, যার নামটা নিলেন সে নাকি ক্লাস 9-এ ফেল করেছিল দুবার, সেই কারণেই নাকি সেই কাণ্ডটা করেছে আর কি। বৌদির নাকি কোনো দোষ নেই, তাই না? তাহলে পরে সবার মুখে একই কথা কেন? পাড়া প্রতিবেশী সবার মুখে একই কথা কেন? প্রথম কথা, এই যে তার রেজাল্ট ভালো হয়নি সেই কারণে সে এই কাজটি করেছে। এটা তার বাড়ির লোক, তার সোসাইটির সবাইকে বুঝিয়েছে যাতে তাদের ছেলের বউর ওপর কোনো এফেক্ট না পড়ে, তাদের সম্মানহানি না হয়, এটা তারা বুঝিয়েছে। কিন্তু এগুলোর চাপা থাকে না, তার আশেপাশের লোকজন সবাই সত্যিটা জানে, পুরো সত্যি জানে। তার বাড়ির পাশের লোকজন উঠে এসে অনেক কিছু এখানে তুলে দিয়েছিল, এবং আমি সেই অডিও কলও এখানে রিভিল করেছিলাম। ভুল বলছি তো? আমরা জানি কি কারণে সে কি করেছে, এবং তার বাবা মাও জানে। আপনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইবেন না, গন্ধ কিন্তু বেরিয়ে যায়। আর একটা জিনিস ভেবে দেখুন তো, একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, আজ থেকে 10 বছর আগেকার ঘটনা বলছি। তো সেই ছেলেটাকে কিভাবে মোল্ড করেছে। আর আমি কিন্তু এটাও জানি কি কারণে সেই কাজটা করতে বাধ্য হয়েছিল, কোন অবস্থায় আপনার এই মিষ্টি মেয়ের সঙ্গে তাকে দেখা গেছিল। আমি এর থেকে আর বেশি বলতে চাই না। আমি বললাম না, আমি সব জানি। ইভেন এখনো কি চলছে আপনার এই মিষ্টি মেয়ে আর তার দেওরের মধ্যে, সেটাও খবর আমার কাছে আছে। আমি চাইলে আপনার এই মিষ্টি মেয়েকে নিয়ে অনায়াসে আধ ঘন্টা 1 ঘন্টার 2টো করে ভিডিও রোজ দিতে পারি। একটু ছেড়ে দিই মাঝে মাঝে, কতটা উঠতে পারবি ওর, সেই কারণে। বুঝেছেন তো? একটু সামলে কথা বলবেন। এবার আপনাকে আরও একটা কথা বলি, এত অত্যাচার হয়েছে তো এই মেয়েটির ওপরে, যার কারণে মেয়েটি তার দেওরের সঙ্গে প্রেম করতে পেরেছে, দেওরের সঙ্গে পালিয়ে গেছে। বন্ধুরা, তোমরা বলো, যে মেয়েটির ওপর এত অত্যাচার হবে, সেই মেয়েটি তার দেওরের সঙ্গে ইনলিগাল ওয়েতে রেজিস্ট্রি করার সাহস রাখে, স্বামীর চোখে ফাঁকি দিয়ে দেওরকে নিয়ে পালিয়ে যাওয়ার সাহস রাখে, অথচ তার ওপর এত অত্যাচার হয়েছে দিনের পর দিন, সে একটা কেস করতে পারেনি, একটা ডায়েরি করতে পারেনি, বাবা মাকে জানাতে পারেনি, প্রশাসনের কাছে সাহায্য চাইতে যেতে পারেনি। এই মেয়ের একটা কেউ নেগেটিভ কমেন্টস করলে সেটা নিয়ে যে ধরনের বক্তব্য রাখে, এই মেয়ে যে ধরনের চেটাং কথা বলে, তোমাদের মনে হয় এই মেয়ে এতটাই অক্ষম, এই মেয়ে এই কাজটা করতে পারেনি, অথচ তাহলে দেওরের সাথে প্রেমটা কি করে করলো? কোনো ভদ্র সুস্থ সভ্য মেন্টালিটির মেয়ে, তার স্বামী খারাপ হতে পারে, স্বামী অত্যাচার, বহু মেয়ের স্বামী অত্যাচার করতেই পারে, সে কি করবে? তাকে ডিভোর্স দিয়ে বেরিয়ে এসে নতুন কোনো সম্পর্কে সে যেতেই পারে, কিন্তু তাই বলে নিজের দেওরের সঙ্গে প্রেম করবে না, ওই একেবারে ছেলের সঙ্গে প্রেম করবে না।
কোনো জায়গায় এটা হয় না। আপনি একটা দেখান, হ্যাঁ অন্য কোনো রিলিজিয়ান আমি এর মধ্যে ঢুকবো না, বাট আমাদের ধর্মে এটা হয় না। নোংরা যারা তারা করে, এরকম অনেক আছে দেওরের সঙ্গে প্রেম করে একই বাড়িতে থেকে, সেটা হচ্ছে নোংরা। কিন্তু স্বামী ভালো না, অত্যাচার করছে বলে দেওরের সঙ্গে প্রেম করবে, কোথাকার কোন ভদ্র মানুষ করে? আমি অতীত তুলতে চাই না, আমি অতীত তুলবো না, শুধু একটা ঝলক শুধু বলতে চাই। আমি কিন্তু সব জানি, তাই একটা কথা বলতে চাই, আপনার এই মিষ্টি মেয়েটি, এই ভদ্র মেয়েটি না, এই যে বিয়ের আগে বিয়ে হয়েছে, বিয়ের পর অত্যাচার হয়েছে, বিয়ের আগে ঠিক কী করেছিল, মানে রাত্রিবেলা ঠিক কার বাড়িতে গিয়ে উঠে বসেছিল? কেন তার বাবা আবার এই মেয়েটিকে খাইয়ে দাইয়ে তার বাড়িতে গিয়ে মানে দিয়ে গেছে? কি ইভেন বিয়ের পরেও তাকে খুঁচিয়েছে। মুখ খোলাবেন না। এরা সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে তথ্য প্রমাণ দিয়ে, সমস্ত কিছু ওই মুহূর্তে কি হয়েছে না হয়েছে কি সব রেকর্ডিংগুলো আমার কাছে আছে। মুখ খোলাবেন না। সর্বোপরি আপনাকে একটা কথা বলি, এই আমাদের বৌদিটি, মানে আমি বৌদিটা কি আপনাদের মিষ্টি মেয়ে, অ্যাকচুয়ালি তো মিষ্টি মেয়ে না, ওরফে চলছে, যাই হোক যেটা বলতে চাইছি। তো এই যে মিষ্টি মেয়েটি যে রোগ নিয়ে এত কিছু করলো, সে এত অসুস্থ, প্রেগনেন্সি থেকে রোগটা তার শুরু হয়েছে, সে এতটাই অসুস্থ সে, তাহলে সেই অসুস্থ মেয়েটি যখন ট্রিটমেন্ট করতে চেন্নাইতে গেল, হ্যাঁ চেন্নাইয়ের অ্যাপেলোতেই তো করেছিল, তো সেখানে যখন ট্রিটমেন্ট করতে গেল, তারপরে ওখান থেকে আসার পর বললো জানুয়ারি মাসে আমরা অন্য কোথাও যাব বাইরে ট্রিটমেন্ট করতে, কারণ ওখানকার ট্রিটমেন্টে আমরা স্যাটিসফাইড নই। তারপর তো ওখান থেকে শিলিগুড়ি থেকে দুর্গাপুর চলেই আসলো। তারপর থেকে এই পর্যন্ত আরেক জানুয়ারি, মানে এটা এপ্রিল, এরপরে আরেক জানুয়ারি আসতে শুরু করেছে, আজও পর্যন্ত ট্রিটমেন্টের তো কিছু দেখলাম না। কিন্তু ট্রিটমেন্ট, সে অসুস্থ, এখানেই অন ক্যামেরা বলেছে। কেন বলেছে, কি রোগ হয়েছে আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন? অনেক কমেন্টস তো আপনারা করেছে, বাঁচবে না মেয়েটির ব্রেনে মারাত্মক, একজন মহিলা কমেন্টস করেছিল যে আমার হাজবেন্ড ডক্টর, ওর ব্রেনে মারাত্মক আকারে মানে হয়েছে, মানে কি বলে ওটাকে, কি বেশ ক্লটিং না কি বেশ মারাত্মক, মানে ওর কন্ডিশন খুব খারাপ, হয়তো ও বাঁচবে না। বাবা দিব্যি সুস্থ, শুধু বাঁচবে না তো অনেক পরের কথা, কেন বাঁচবে না, 100 বছর বেঁচে থাকুক, শুধু সুস্থ না, কি সুন্দর দেওয়ারকে নিয়ে লেসবিয়ান সেজে সংসার করছে, দেওয়ারকে চাকর বানিয়ে রেখেছে, দেখেছেন তো? তো এই যে আপনার মিষ্টি মেয়েটি, এই যে এত রোগ, চোখ থেকে ব্লাড, মানে ব্রেনে ক্লটিং বাস্ট হয়ে বেরিয়ে গেল, তার দুদিন পরেই আপনার এই মিষ্টি মেয়েটি সুন্দর দেখতে পাচ্ছে। তার আগে ক্যামেরা কোথায়? এই অ্যাক্টিংগুলোর ট্রেনিং কে দিয়েছিল? আপনি ট্রেনার ছিলেন? একটুখানি কাইন্ডলি আমায় জানিয়ে দিয়ে যাবেন। চুলটা কি কারণে তার কেটে ফেলতে হলো? ক্যান্সার হলে কেমো দিলে চুল পড়ে, ওর তো ওটা হয়নি, আর কেমো তো অনেক পরের কথা। তাহলে চুলটা কেন কেটে ফেলতে হয়? চুলটা হয় কোনো ওটি হলে চুল কেটে ফেলতে হয়, তাও সবটা কেটে ফেলে, যেই জায়গাটায় হবে সেই জায়গাটা কেটে দেয়। তো আপনার এই মিষ্টি মেয়েটি পুরো চুলটা কেন কাটলো একটু উত্তর দিয়ে যান। আর কেটে এখানে কেন বললো চুল কেটে দিতে বাধ্য হলাম, ও চুল রাখতে পারছে না, চুলটা ছোট করে দেওয়া যায় যে ও এখন অসুস্থ, ঠিক আছে চুলটা, সেটা নিয়েও কীভাবে ক্লিকবেট খেলে ভিডিও থেকে লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়েছে, মানুষকে বোকা বানিয়ে। আজও চলতো যদি আমরা এখানে এক্সপোজ না করতাম। কি দিলীপ বাবু ভুল বললাম? তারপরে আপনি একটা কথা বলুন, এই যে চেন্নাই চলে গেল, জানুয়ারিতে বাইরে যাবে, অন্য কোথাও ডাক্তার দেখানো চলে গেল, নিজেরাই বলেছে ভিডিওতে। তারপরে মিশনে এমআরআই হলো, সিটি স্ক্যান হলো। আচ্ছা আপনি তো একজন স্বাভাবিক মানুষ, আপনি বলুন তো কোনো এমআরআই বা সিটি স্ক্যান রুমে ক্যামেরা অ্যালাউ হয়? ক্যামেরা তো ওখানে, মানে ফোন তো ওখানে, ফোন কেন, যে কোনো মেটালের জিনিস ওখানে পট করে টেনে নেবে, কিচ্ছু থাকে না পেশেন্টের শরীরে। আর পেশেন্টের সঙ্গে আমাদেরও হয়েছে অনেকবার, পেশেন্টের সঙ্গে কাউকে অ্যালাউ করে না। দেওর মণ্ডলকে অ্যালাউ করলে সে ক্যামেরা করলো, ওটা গুগল থেকে নামিয়ে নিয়ে এসে বা ইউটিউব থেকে নামিয়ে ডাউনলোড করে ব্লার করে তারপরে এখানে দেওয়া হয়েছিল ওইভাবে। ওটা তো বৌদি ছিল না। এই ক্রাইমগুলো করা কে শিখিয়েছে? তাহলে সেই রিপোর্টস কোথায়? যখন এখানে আমি দেখালামই আমি এত অসুস্থ, তোমরা পাশে থাকো, তোমরা পাশে না থাকলে চিকিৎসা হবে না, সংসার চলবে না, বলেছে তো। তাহলে পরে আমাদের অধিকার আছে কি হয়েছে জানার, আজও পর্যন্ত আমরা জানতে পারিনি। তাহলে এই যে সিটি স্ক্যান হচ্ছে সেটা আমাদের দেখালো, এমআরআই হচ্ছে ফুটেজ তুলে দেখালো, ওকে পারমিশন দিয়েছে, ও প্রাইম মিনিস্টারের কাছের লোক তো ওকে পারমিশন দিয়েছে। তো যাই হোক, ফুটেজটা তুলে দেখালো, রিপোর্টস কোথায়? যখন রিপোর্টস চাই বললাম, আপনি বলুন কোন ল, কোন সংবিধান বা কোথায় আছে পৃথিবী
যে আমি অসুস্থ, আমার মেডিকেল রিপোর্টস আমি কাকে শো করবো? ডক্টরকে শো করবো। তাছাড়া আমি যেখান থেকে, আমি যদি এখান থেকে বিক্রি করে, ও তো রোগ বিক্রি করে পয়সা নিয়েছে, তাহলে বিক্রি যখন করছে তখন আমার দায়বদ্ধতা আছে, আমি আমার রিপোর্টস এখানে দেখাবো, দেখো রিয়েলি আমার এটা হচ্ছে, সব দেখাতে বলছি, একটা তো অ্যাটলিস্ট দেখাতে পারতো। সেটা না দেখিয়ে প্রশাসনের কাছে জমা দিয়েছে। প্রশাসনের কিসের দায়? অন্যের পেশেন্টের মেডিকেল রিপোর্টস তারা রাখবে? কি প্রোটেকশন দিয়েছে প্রশাসন? আপনাদের এই মিষ্টি মেয়েটিকে কি প্রোটেকশন দিয়েছে? এরপরে আপনি বলুন, আপনার এই মিষ্টি মেয়েটি যখন প্রথম শিলিগুড়িতে গিয়ে 1 মাস পরে ভিডিও করা শুরু করে এবং তখন বলে এক কাপড়ে চলে এসেছে, তা না হলে সেদিন তাকে মেরেই ফেলতো। বাড়ির পাশেই পুলিশ স্টেশন, সেখানে প্রোটেকশনের জন্য যাওয়া গেল না, বাবা মার কাছে ফোন করে প্রোটেকশন চাওয়া গেল না, দেওরকে নিয়ে শিলিগুড়ি পালিয়ে যেতে হলো। তো তখন বলেছে এক কাপড়ে চলে এসেছে। তারপর যখন আমি রিভিল করলাম যে কত পরিমাণে গোল্ড নিয়ে এসেছে, তখন তো নিজেই স্বীকার করলো ওটা তো আমার জিনিস। কেন? ওর লোভ লেগেছিল, সে তার কাস্টমার, যে যাকে সে কাস্টমার বলে, বান্ধবী, তাকে বলেছিল। তাহলে এই মিথ্যাচারিতাটা কে শিখিয়েছে? আপনি শিখিয়েছেন। যার স্বামী অত্যাচার করবে তার ওরকম টসটসে রূপ থাকবে না, আর যে ভালো থাকবে, যে সুস্থ থাকবে, তার ওরকম সে টসটসই করবে। যে রিয়েলি ভালো থাকবে না, শুধু মাটন খেলেই কি আর ভালো থাকে? এই যে গরমে কি কষ্ট হচ্ছে, সে তো অ্যাবনর্মাল আর প্যারালাইসিস পেশেন্ট সেজেই থাকতে হবে। একবার প্যারালাইসিস গুরুটা পর্যন্ত চেঁচে দিয়েছিল ক্যান্সারকে বোঝানোর জন্য যে রিয়েলি আমার ক্যান্সার হয়েছে, শুধু চুল কেটেছে তাতে নয়। আপনি একটু এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন আপনার এই ভদ্র সভ্য মিষ্টি মেয়েটি, ঠিক আছে? আমি এবার তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা, এটা হলো গিয়ে একটা সম্পূর্ণ গেম, পুরো নতুন ছকে গেম প্ল্যান করা হচ্ছে। আমি যদিও কালকের বৌদির ভিডিও দেখিনি, বৌদি আবার নতুন করে রোগ, চোখের নাকি ব্ল্যাক ক্লট নিয়ে আবার ভিডিও দেওয়া শুরু করেছে। অ্যাকচুয়ালি বৌদির চোখে তো ব্ল্যাক ক্লট কোনোদিনও হয়নি, ওগুলো অন্য জায়গা থেকে, এদের তো জানোই গুগল বাবার সাহায্য নিয়ে সব কিছুই হয়, কারণ এদের ক্রিমিনাল, ব্রড ক্রিমিনাল মেন্টালিটি। তো এখন যেহেতু দেখছে পূজা ওকে দেখে এতটা লাফাচ্ছে, তখন ও তো আর চুপ করে থাকবে না, ও এখন লাফাচ্ছে, ভাবছে একটু লাফাই। এবার ও যতই লাফাক, ওর তো ভিডিও হচ্ছে না, ওকে এক্সপোজ করেছি আমরা। এবার দেখো মেন সাইটগুলো আমি তুলে এনে দিয়েছি। আর এই যে দিলীপবাবু যে এতগুলো কথা বলছে না, মিষ্টি মেয়ে, অত্যাচার হয়েছে, এত ভদ্র মেয়ে, তো আপনার এই ভদ্র মেয়ে দেওরের সঙ্গে প্রেম করেছে না হয় মেনেই নিলাম, কিন্তু ছেলে ক্লাসমেটের বাবার সঙ্গে কেন প্রেম করেছিল? তার সঙ্গে কেন হোটেলে গিয়েছিল? আমি তো সেটা এখানেও, যাই হোক, তোমাদের এই প্রসঙ্গটা যখন তুললাম, একটা ভালো নিউজ দিই। ওরা খুব ভালো আছে, ওটা খুব শিগগির একটা গুড নিউজ আসতে পারে। ওরা রিসেন্ট গোয়া থেকে ঘুরে আসে, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চাটিকে তার শাশুড়ির কাছে রেখে গোয়া থেকে ঘুরে আসবে, কারণ তাদের সঙ্গে আমার রেগুলার কথা হয়। মানে যে আমাকে এগুলো জানিয়েছিল সেটা খুব কাছের, মানে তার নিজের লোক, তার রিলেটিভস, তো তার সাথে আমার আজও কথা হয়েছে। তো রিসেন্ট ঘুরে এসেছে, যাই হোক, ভালো হয়েছে, ভালো আছে তারা। এবার যেটা বলতে চাইছি, তার সঙ্গে কেন প্রেম করেছে? আপনি একটু উত্তর দিন, প্রয়োজন করলে আমি তাদেরকেও তুলে আনতে পারবো। আপনি একটু উত্তর দিয়ে যাবেন কাইন্ডলি দিলীপবাবু, আমি আপনাকে বলছি। এবার আমি দিলীপবাবু মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাকে বলবো। আপনি বললেন আমি তোমার ভিডিও দেখি না, হঠাৎ করে সামনে চলে আসলো, তাই জন্য তোমার ভিডিওটা দেখলাম এবং দেখলাম তুমি কিভাবে মিথ্যে বলছো। হয়তো তুমি জানো না, তোমাকে ভুল বোঝানো হয়েছে, আমাকে কিচ্ছু ভুল বোঝানো হয়নি, আমি সব জানি। আমি সজ্ঞানে ভিডিও করি, দায়িত্ব নিয়ে ভিডিও করি, নিজের দায়িত্বে ভিডিও করি, প্রমাণ হাতে রেখে, এক হাতে প্রমাণ রাখি, দেখি ভালো করে, খতিয়ে যাচাই করে, তারপরে মুখ দিয়ে কথা বলি। আপনার মতো আমি মানে ওই গেম প্ল্যানে সামিল নই, আর আমি ওরকম মেন লাইন গড লাইন ধরে খেলি না, দোগলাবাজ নই, বুঝতে পেরেছেন? এবার আমি বলছি একটা কথা, এই যে আপনি রোজ আমার ভিডিও দেখেন না, আমি যখন বৌদিকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম একদম শুরু নভেম্বরে, তখন থেকেই আমি একটু সামনে আসা শুরু করেছি, আমাকে মানুষ চিনেছে। তো যখন ভিডিও করতাম, কয়েকটা ভিডিও বৌদির পজিটিভ ফলে আর কি করেছিলাম, 5-6টা হয়তো বেবি হবে, তারপর থেকে তো নেগেটিভ ভিডিওই করেছি। তো তখন আপনি খুব ভালো কমেন্টস করতেন, নেগেটিভ ভিডিও যখন করেছি কয়েকটা ভিডিও ধরে আপনি আমাকে ভীষণ বাজে কমেন্টস করেছেন, তারপর আর আমার ভিডিওতে আসতেন না, আমি আর দেখিনি আপনার কমেন্টস। আপনি দেখতেন, আসতেন না, কি হচ্ছে, কমেন্টস করতেন না, আপনি দেখতেন। তো আপনি বৌদির ভিডিওতে গিয়ে আমার সম্পর্কে অনেক কিছু বলতেন, আমি কমেন্টসগুলো চেক করতাম, আমার আইডি বৌদি হাইড করে রেখেছে, আমি কমেন্টস, বৌদি কি কমেন্টস করছে সেটা দেখতে পারতাম না, অন্যের কমেন্টস দেখতে পারতাম। তবে কি বলেন তো, আপনারা আবার ডালে ডালে চললে, আমি পাতায় পাতায় চলি, তো আমার কি আর একটা আইডি নাকি? তা আমি সবই দেখতে পাই, যা যা, এরকম বললে খেলবো না। যাই হোক, যেটা বলতে চাইছি, তো আমাকে তখন থেকে এই পর্যন্ত কটা মানুষ আমার রিয়েল নাম জানে? আমি রিসেন্ট আমার মেয়ে যখন অসুস্থ হয়, স্যালাইন চলে, সেদিন আমার রিয়েল নামটা এখানে বলেছি, সেখানে বৌদির কোনো ছোঁয়া ছিল না, আর বৌদি তখন ট্রেন্ড থেকে বেরিয়ে গেছে, তখন আমি অন্যান্য কন্টেন্টে কাজ করি।
তারপরে আমি বোধহয় আমার এই পর্যন্ত ভিডিওতে 2 থেকে 3 বার আমার রিয়েল নামটা বলেছি। আমাকে আমার 99.9% ভিউয়ার্সরা ডিম্পি নামে চেনে, ডিম্পি লাইফস্টাইল, ডিম্পি বলেই কমেন্টস করে। আপনি যদি আমাকে রেগুলার ওয়াচ নাই করবেন, আপনি আমার রিয়েল নামটা কি করে জানলেন? আর এত ভদ্রতার সঙ্গে আপনি আমাকে কমেন্টস করেছেন, এত সম্মান দিয়ে কমেন্টস করেছেন, জীবনে কোনোদিন তো দেননি। শুধু যখন পজিটিভ ভিডিও করেছিলেন তখন আপনি আমাকে সম্মান দেননি, অন্যেরা যখন বাজে কথা বলতো তখন আপনি বলেছিলেন উনি ভালো যুক্তি দিয়ে কথা বলছে তো সেটা সহ্য হচ্ছে না। এই আপনি তখনও আমার সম্মান দেননি, আপনি আমাকে এত সম্মান দিলেন, আর আপনি আমার রিয়েল নামটা জানলেন কী করে? আপনি যদি আমাকে ওয়াচই না করেন, তার মানে আপনি আমাকে আমার প্রত্যেকটা ভিডিও না দেখলে কোনো মানুষ জানতে পারবে না আমার নামটা কী। কারণ আমি 2 থেকে 3টে ভিডিও তো অজস্র এসছে, 2 থেকে 3টে ভিডিওতে কোনো একটা জায়গায় একবারের জন্য হয়তো বলেছি আমার রিয়েল নামটা কী করে জানলেন মহাশয়া? আর আপনি যে ভিডিওতে কমেন্টস করে গেছেন সেই কমেন্ট সেকশনে কেউ আমার রিয়েল নাম ধরে কমেন্টস করেনি। সেই কমেন্ট সেকশন তার আগে মানে কয়েকশো ভিডিওতেও বোধহয় কেউ আমার রিয়েল নাম ধরে কমেন্টস করেনি, সবাই আমার ডিম্পি নাম ধরেই কমেন্টস করে। কি আপনি কি করে জানলেন? আর এত ভদ্র ভাষায় আপনি আমাকে কমেন্টস করলেন, মানে আপনি বোঝাতে চাইলেন যে আমি ভুল, আমাকে ভুল বোঝানো হয়েছে। মানে আমি ভুল সেটাও বলেননি, আমাকে ভুল বোঝানো হয়েছে, আমি সত্যিটা জানি না। এবং আমি জানো মানে আপনি এমনভাবে কমেন্টসটা করেছেন, ডিরেক্টলি বলেননি, কিন্তু আমরা তো বুঝি আপনি বলতে চেয়েছেন আমি যেন আপনাকে তারপরে উল্টো কমেন্টস করি এবং সত্যিটা জানার চেষ্টা করি। তখনই আপনার সঙ্গে আমার কনভারসেশন শুরু হবে, নাম্বার এক্সচেঞ্জ শুরু হবে, এবং তারপরেই আপনি আমাকে ওই গেমের মধ্যে সামিল করবেন। এবং এটা ওই যে দেওয়ার মণ্ডল ওরফে আপনি, সেটা আমি বুঝতে পেরে গেছি আপনি তাদের হয়ে আর কি আপনি স্পাইয়ের কাজ করছেন, মানে আপনি তাদের হয়ে কাজ করছেন, মানে আমাকে এখন তাদের পরে নেওয়ার চেষ্টা করছেন। আপনি বুঝতে পেরে গেছেন, মানে দেওরার বৌদি খুব ভালো করে বুঝতে পেরে গেছে। একমাত্র আমি যদি এখন একটু পজিটিভ ভিডিও করি, তার হাজব্যান্ডকে যদি মানে এক্স হাজব্যান্ডকে এখানে যদি এক্সপোজ করি, বাজে বাজে ভাষায় যদি কথা বলি, অনেক আজে বাজে কথা তার এগেনস্টে বলি, তবেই বৌদির চ্যানেলে আমার ভিউজ উঠবে। সেই কারণে আপনি আমার সম্মান দিলেন, তাই জন্য তো বললাম বৌদি ওরা 16 লাইক করো না, ডিরেক্ট আমাকে কমেন্টস করো। বা তুমি তো সবই জানো, মেসেঞ্জারে একবার তো করেছিলে, সেখানে এসে বলো না ননদিনী তুমি তো আমার কথা শোনো, ননদিনী আমি তোমার মালিক পক্ষ, আমার জন্যই তো তোমার এই অবস্থা, মানে আজকে তোমার পেটের ভাত চলছে আর কি। তো ননদিনী আমার একটু ভালো ভিডিও করো, আমার এসি চাই। এই ব্যাংকে তো প্রচুর টাকা আছে, এই দেওরের বাবাকে ঠকিয়ে 15 লাখ টাকা এনেছে। কি দিলীপ বাবু এটা তো জানেন আপনি, ঠকিয়ে 15 লাখ এনেছে, সেখান দিয়ে এটা এসি কত হবে? 45 হাজার টাকা। আচ্ছা এসি আনতে বলুন না, ভিউয়ার্সদের গলা কেটে এর 4 গুণ কামিয়েছে, এফবি, ইনস্টা আর ওয়াইটি থেকে। বাবা সব পয়সা তো গচ্ছিত আছে, একটু বলুন না একটা এসি নিতে। এরকম করে আমার সঙ্গে খেলতে আসবেন না, কন্ট্রোভার্সি করি, মানুষের চোখটা দেখলে মানে বুঝে যাই তার ভাষাটা কী, সে কী বলতে চাইছে। তাই আমাকে এইভাবে দলে টানতে পারবেন, চেষ্টা ব্যর্থ হবে। সত্যি মিথ্যা সব আমি জানি, আপনাদের সত্যি মিথ্যাও আমি জানি। আপনাদেরকে নিয়ে আমি এক্সপোজ করতে চাই না, করতে বসলে নিতে পারবেন না আমার কন্ট্রোভার্সি। আমি আমার ভদ্র ভাষায় জুতোর বাড়ি ভালো মারতে পারি, বুঝতে পেরেছেন? যাই হোক বন্ধুরা, তোমরা একটুখানি জানিও, ভিডিওগুলো আজকে সব বড় হয়ে যাচ্ছে, তাও অনেক কিছু বলতেই পারলাম না, পরবর্তী ভিডিওতে বলবো, এখন অনেক বড় ভিডিও হয়ে গেছে। সুস্থ থাকো, ভালো থাকো। আজকে প্রচুর কন্টেন্ট, আমি জানি না বিকেলে আর ভিডিও করতে পারবো কিনা, করতে পারলে মানে আমার হাতে এখনও 2-3টে কন্টেন্ট, করাটা খুব দরকার, ইম্পর্টেন্ট, কিন্তু আমি করতেই পারছি না সময়ের জন্য। ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।